নমস্কার, আমি প্রশান্ত ইস্ট বেঙ্গল লাভার্সের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকের আলোচনার বিষয় এখন যেটা হট টপিক আছে সেটা ভারতীয় ফুটবলের অচল অবস্থা। এবং আজকের এই এপিসোডটা হচ্ছে এপিসোড নাম্বার 2। তো গতকাল তার আগে আমি একটা ভিডিও করেছিলাম এই সেম টপিকের ওপরে, ভারতীয় ফুটবলের অচল অবস্থা নিয়ে, এবং সেখানে আমি কিছু আমার মতামত তুলে ধরেছিলাম। এবং আপনারা সকলেই জানেন যে 7 তারিখ সুপ্রিম কোর্ট যে একটা নির্দেশ দিয়েছিল এআইএফএফকে নতুন বিডিংয়ের ব্যাপারে, অকশনের ব্যাপারে, সেটা 7 তারিখ লাস্ট ডেট চলে গেছে। এবং সবাইকে হতাশ করে দিয়ে কোনো কর্পোরেটই কিন্তু এগিয়ে আসেনি বিট করার জন্যে। তো সেই দিক থেকে এখন চারিদিকে একটা গেল রব উঠেছে ভারতীয় ফুটবলের কি অবস্থা, ভারতীয় ফুটবল কোন দিকে এগোচ্ছে, আগামী দিন কি হবে সেটা নিয়ে সবার একটা মনে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। এখন সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই ভিডিওটা করা। এখন 7 তারিখে যখন কোনো কর্পোরেটকে পাওয়া গেল না, যখন কোনো কর্পোরেট বিট করলো না এই অকশনে, তো তারপরে অনেক জল বয়ে গেছে। এই 1-2 দিনের মধ্যে অনেক আপডেট উঠে এসছে। তো এর পরবর্তী অ্যাকশান হিসেবে যেটা দেখা গেল যে আমাদের ফুটবল ফেডারেশন এআইএফএফ আবার সুপ্রিম কোর্টের কাছে ব্যাক করে গেছে, সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হয়েছে। এবং তারা দেখাতে চাইছে যে কোনো কর্পোরেটই যে আমরা যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া যে নিয়ম কানুন, যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেই অনুযায়ী যে বিডিং প্রসেসটা আমরা করেছিলাম তাতে কোনো কর্পোরেটই আগ্রহ দেখায়নি। তো এখানে কিছু বক্তব্য রাখার আছে, মানে বেসিক কিছু পয়েন্ট আছে, সেগুলো আমি আমার আগের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে কেন কোনো কর্পোরেট এই বিডিং মানে এই অকশানে বিডিং করলো না বা বিড করলো না। সেখানে 2-3টে পয়েন্ট হাইলাইট করেছিলাম। যেমন এক হচ্ছে অ্যাজ পার সুপ্রিম কোর্টের কন্ডিশন, যে কন্ডিশন দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে এই টুর্নামেন্টটাকে এআইএফএফকেই চালনা করতে হবে এবং সব চাবিকাঠি এআইএফের হাতেই থাকবে এবং স্পন্সর খালি এই যোগানটা দেবে, পয়সার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেবে। তো সেই দিক থেকে আমি যেটা বলেছিলাম যে কোনো কর্পোরেটই যদি ফুল কন্ট্রোল না থাকে, কোনো কর্পোরেটই কিন্তু এগিয়ে আসবে না এই স্পন্সর হিসাবে। তো সেটা একটা পয়েন্ট ছিল। সেকেন্ড যে পয়েন্টটা হাইলাইট হয়েছিল সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে লিগটা হবে আইএসএল, এতে রেলিগেশন মাস্ট, রেলিগেশন করতেই হবে টিমকে। তো সেখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে এফএসডিএল প্রায় 200টা প্রশ্ন ছুড়ে দিয়েছিল তাদের কোয়েরি, তার মধ্যে আমার তো মনে হয় এটা অন্যতম একটা কোয়েরি ছিল যে রেলিগেশনটা থাকবে কি না। তো সেখানে এআইএফএফ জানিয়েছে হয়তো রেলিগেশন থাকবে। তো এখানে প্রবলেমটা হচ্ছে এফএসডিএল যেটা ভাবছে, ধরুন যে একটা টিম বা একটা ফ্র্যাঞ্চাইজি এত কোটি টাকা দিয়ে, একটা কর্পোরেট ফিস দিয়ে, তারপর এত কোটি টাকা দিয়ে টিম বানিয়ে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং দেখা গেল যে সে মানে সেই বছরই রেলিগেশন হয়ে গেল, মানে পরের বছর সে আর সেই লিগে পার্টিসিপেট করতে পারবে না। তো সেটা কিন্তু যে কোনো ফ্র্যাঞ্চাইজির কাছে একটা বিরাট ধাক্কা। কেন একটা ফ্র্যাঞ্চাইজি ফিস দিয়ে তারপর এই আইএসএল এর টিম করে অংশগ্রহণ করতে গেলে মিনিমাম প্রায় 30 থেকে, মিনিমাম বলছি আমি 40 কোটি টাকার মতো খরচা আছে, যদি একটা মিনিমাম একটা বেসিক টিম, স্ট্যান্ডার্ড একটা টিম দাঁড় করাতে চায়। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি এই কন্ডিশনটা থাকে তাহলে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি বা কর্পোরেটিভ ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য সেই আগ্রহ প্রকাশ করবে না। কেন তাদের কাছে কোনো নিশ্চয়তা থাকবে না যে এত কোটি টাকা খরচ করার পরেও সে নেক্সট আইএসএল এ পার্টিসিপেট করতে পারবে কি না। তো সেই দিক থেকে এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন এফএসডিএল এর কাছেও, প্লাস যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তাদের কাছেও। এটা একটা পয়েন্ট।
এবং আরেকটা পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে এফএসডিএল বা যে আসবে কর্পোরেট হিসাবে তাকে এআইএফএফকে কি টাকা একটা ধার্য করা হয়েছিল সেটা কত দিতে হবে সেটাও কিন্তু এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। কেন আমরা দেখেছিলাম যে এফএসডিএল 15 বছরের জন্য একটা এগ্রিমেন্ট করেছিল আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে, এবং সেখানে চুক্তি অনুযায়ী প্রত্যেক বছর 50 কোটি টাকা দেওয়ার একটা কথা হয়েছিল এবং সেই মোতাবেক তারা দিয়েছেও। তো এই 50 কোটি টাকা এফএসডিএল এর কাছে মনে হচ্ছে যে এটা একটা হিউজ টাকা। এত টাকা দেওয়াটা হয়তো তারা দিতে পারবে, কিন্তু দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেই দিক থেকেও কিন্তু তারা এই প্রশ্নটা করেছে। তো সেখানে লাস্টে যেটা এআইএফএফ এর তরফ থেকে একটা মানে প্রপোজাল গেছিল যে 37 কোটি টাকার মতো তাদের একটা মানে তারা চেয়েছিল আর কি, বছরে 37 কোটি টাকা দেওয়ার জন্য। তো এখানেও একটা কোশ্চেন মার্ক আছে যে এফএসডিএল বা যারা কর্পোরেট তারা হয়তো এত টাকা দিতে রাজি হচ্ছে না। একে তো ধরুন একটা আইএসএল এর একটা লিগ যদি টুর্নামেন্ট যদি ঠিকঠাক চালনা করতে হয়, আমরা যেটা বলেছিলাম 200 থেকে 250 কোটি টাকার একটা ধাক্কা আছে, তার উপরে আবার সেই ধরুন আরও 37 কোটি টাকা, সব নিয়ে একটা 300 কোটি টাকার মতো একটা বাজেট দাঁড়ায়। তো এটা তাদের কাছে মনে হচ্ছে যে একটা হিউজ বাজেট। তো সেই দিক থেকে আমার মনে হয় কর্পোরেটরা কিছু কোশ্চেন মার্ক করেছে এবং এটাও তাদের কাছে একটা বড় কোশ্চেন মার্ক। তো এই সব দিক থেকে দেখতে গেলে পয়েন্ট অনেকগুলো আছে, আমার মনে হয় 3টে পয়েন্ট বেসিক্যালি তাদের কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে। তো এই পয়েন্টগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমার মনে হয় না কোনো কর্পোরেট আগ্রহ প্রকাশ করবে, এবং সেই মত অনুযায়ী কোনো কর্পোরেটই বিডিং প্রসেসে পার্টিসিপেট করেনি। তো এইবার যেটা হয়েছে এআইএফএফ এইটাকেই ধরে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গেছে, এবং এটা আমার ব্যক্তিগত মতামত, যেটা আমি এখন যেটা বলবো সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে যে এআইএফএফ হয়তো সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে যে এই যে নিয়ম কানুনগুলো সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে সেটা কোনোভাবে কিছুটা শিথিল করা যায় কি না। শিথিল করা যায় মিনস এটা যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে এআইএফএফকেই সর্বময়কর্তা হিসাবে এই লিগটা চালাতে হবে, সেখানে যারা স্পন্সর করবে বা ফান্ড করবে তাদের কোনো সেইভাবে তারা হস্তক্ষেপ করতে পারবে না। এটা একটা পয়েন্ট, এটা যদি কিছুটা শিথিলতা আনা যায়। প্লাস রেলিগেশন পার্টটা, যে কোনো টিম যাতে রেলিগেট না হয়, কারণ এত হিউজ পরিমাণ টাকা দিয়ে এতে অংশগ্রহণ করে তারপর যদি নেক্সট ইয়ারেই কোনো ফ্র্যাঞ্চাইজিকে রেলিগেট হয়ে যেতে হয় সেটা কিন্তু বিরাট ধাক্কা। এটা যদি কিছুটা শিথিলতা করা যায়, এটাও যদি এই পয়েন্টটা যদি উঠিয়ে দেওয়া যায়। প্লাস থার্ড পয়েন্ট যেটা আমি বলেছিলাম যে টাকার অঙ্কটা 37 কোটি টাকা যেটা, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার না, এটা আমার মনে হয় সেটা পুরো এআইএফএফ এর ব্যাপার। এআইএফএফ পুরোটা এটা ঠিক করবে তারা কত টাকা নেবে। তো এটা আমার মনে হচ্ছে যে এটা এক রকমের প্ল্যানিং করেই হয়তো তারা যাচ্ছে, যে যাতে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এর একটা রিভাইজড কিছু একটা যদি বের করা যায় সুপ্রিম কোর্ট আদালতের দ্বারা, কারণ এটা সুপ্রিম কোর্টই করতে পারে, এখানে আর কারোর করার কোনো ক্ষমতা নেই বেসিক্যালি। এবার এই পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি একটু হাইলাইট করতে চাই। দেখুন, এই যে কেউ বিট করলো না, তারপরে এআইএফএফ সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলো, কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু ঘটনা ঘটেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু ডোমেস্টিক প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ফরেন প্লেয়ারের টুইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা একজোট হয়ে, কেউ তো আবার কিছু কিছু জায়গায় আমরা দেখলাম একজোট হয়ে তারা অ্যাপিল করেছে যে ভারতীয় ফুটবলটা যেন ঠিকঠাক জায়গায় ফিরে আসে, এটা ভারতীয় ফুটবলের পক্ষে ক্ষতিকারক। এরা সৌভিক চক্রবর্তীর টুইট দেখেছি, দেবজিৎ মজুমদার দিয়েছে, তারপর লুনা ফরেন প্লেয়ার হিসেবে অ্যাড্রিয়ান লুনার দেখলাম, তারপর দেখলাম হুগো গুমোসের দেখলাম। তো এটা আমার যেটা মনে হচ্ছে এটা বিভিন্ন প্লেয়ারকে দিয়ে স্টেটমেন্ট করিয়ে একটা সুপ্রিম কোর্টের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা, যাতে ওভারঅল একটা সব শ্রেণীর থেকে একটা অ্যাপিল যায় সুপ্রিম কোর্টের কাছে যে
এই যে পয়েন্টগুলো আছে এগুলো আপনি একটু শিথিল করুন এবং শিথিল করে আগামী দিনে যাতে এই ফুটবলটাকে আমরা ফিরিয়ে আনতে পারি তার ব্যবস্থা করুন। কারণ এই যে রুলস অ্যান্ড রেগুলেশন বা যে আপনি ক্লজ সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, যে নিয়মকানুন একটা বেঁধে দিয়েছে, যাতে এটা কিছুটা শিথিল করা যায় এবং এই শিথিলতার মাধ্যমে যাতে কোনো কর্পোরেট আগ্রহ প্রকাশ করে এর সেকেন্ড কোনো প্রসেস যদি আবার ওপেন করে তাতে করে, নাহলে কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটা বেশ অন্ধকারাচ্ছন্নই মনে হচ্ছে। তো সব দিক থেকে দেখতে গেলে আমার যেটা মনে হচ্ছে এটা এআইএফএফ একটা কি বলবো একটা এমন একটা পরিবেশের সৃষ্টি করার চেষ্টা করছে, করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে যাতে করে সুপ্রিম কোর্টে যারা জাজ আছে তাদের ওপরও একটা প্রেশার ক্রিয়েট করা যায় যে পুরো ক্রীড়াপ্রেমী সবাই যাতে ফুটবলটা বন্ধ না হয় তার জন্যে প্লেয়ার থেকে শুরু করে সবাই একটা আর্জি জানিয়েছে এবং যাতে করে সুপ্রিম কোর্টের জাজেরা এটা একটু কনসিডার করে এবং কনসিডার করে এই পয়েন্টগুলোকে কিছুটা শিথিল করে নতুন বিডিং প্রসেসের জন্য অনুমতি দেয়। তো এটা যদি হয় এটা একটা প্রেশার গেমের খেলা আমি বলতে পারি এবং এতে সুপ্রিম কোর্ট কতটা রায় দেবে সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সব কেন করতে হবে, আজকে এই ভারতীয় ফুটবলের এই দশাটা কেন হলো, এর জন্য দায়ী তো বহুবার আলোচনা করেছি। হ্যাঁ, তো বারবার একই কথা বললে আপনারাও বোর ফিল করবেন। তো এটা আপনারাও বুঝতে পারছেন যে ভারতীয় ফুটবলের এই দুরবস্থার জন্য আজকে কে দায়ী, কে বা কারা দায়ী, এবং এখান থেকে যদি ভারতীয় ফুটবলকে তুলে ধরতে হয় তাহলে তার কি করা প্রয়োজন সেটাও আপনারাও ভালো করে জানেন। কিন্তু মুশকিল হচ্ছে করবেটা কে, মানে সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। এবারে যদি আইএসএল না হয় তাহলে কিন্তু আমি মনে করি আন্তর্জাতিক ফুটবল এরিনাতে কিন্তু এর একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হবে ভারতীয় ফুটবল নিয়ে, এবং ভবিষ্যতে কোনো বিদেশি কোচ বা ভালো কোনো বিদেশি প্লেয়ার ভারতবর্ষে আসার ক্ষেত্রে কিন্তু দুবার চিন্তাভাবনা করবে। মানে এইভাবে যদি প্লেয়ার এখন যদি হট করে ধরুন আইএসএল হলো না, ঠিক আছে, বিভিন্ন ক্লাব কিন্তু হাত তুলে নেবে। এখনই যেমন মোহনবাগান সুপার জায়ান্ট অনির্দিষ্টকালের জন্য তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, আমি শুনলাম কেরালা ব্লাস্টার্সও একই পথে হাঁটছে। আস্তে আস্তে সব কটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু এই দিকে ঝুঁকবে। এই দিকে যদি ঝোঁকে তাহলে কিন্তু, এবং আইএসএল যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো হাত তুলে দেবে যে তারা আর এই পয়সা মেটাতে পারবে না। তো এটা কিন্তু সার্বিকভাবে ফুটবলারদের ওপরে একটা বিশাল ধাক্কা, এবং ফুটবল যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমটাই কিন্তু একটা খুব বাজে দিকে চলে যাবে এবং ব্যালেন্স হারিয়ে ফেলবে। এই ইকোসিস্টেমটা মুখ থুবড়ে পড়বে এবং যার কিন্তু ফলাফল সুদূর প্রসারী হতে পারে। ভবিষ্যতে ভারতীয় ফুটবলে ভালো কোচ বা ভালো বিদেশি ফুটবলার আসার ক্ষেত্রে কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়াবে যদি আইএসএলটা এবছর না হতে পারে। তো সব দিক বিবেচনা করে আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট এটাকে বিচার বিবেচনা করে যথাযথ একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন। আরেকটা ভালো খবর এটা ইস্টবেঙ্গল ফ্যানদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু নতুন একজন স্পন্সর পেয়ে গেল, যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে নিকনকে তারা স্পন্সর হিসেবে, প্রিন্সিপাল স্পন্সর হিসেবে হয়তো ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। চুক্তিপত্র শুনলাম সাইন হয়ে গেছে অলরেডি। তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব যদি এই পরিস্থিতির মধ্যেও একজন স্পন্সর খুঁজে পেতে পারে তাহলে ভারতীয় ফুটবল কেন পাচ্ছে না? এটা তো এখন সব ফুটবল প্রেমীর মনেই এই প্রশ্নটা জাগবে যে এর পেছনে তাহলে আসল রহস্যটা কি। কারণ নিকন তো না জেনে শুনে আসছে না, তারাও তো ভারতীয় ফুটবল সম্বন্ধে জেনেছে, ইস্টবেঙ্গল ক্লাব সম্বন্ধে জেনেছে, তবেই কিন্তু তারা এগ্রিমেন্টে সই করতে যাচ্ছে বা করবে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো স্পন্সর আসার আগে তারা কিন্তু কিছু জিনিস দেখে নেয়। তার মধ্যে প্রথম হচ্ছে যে তারা যেই সংস্থার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে সেই সংস্থার প্রশাসক কারা, সেই সংস্থা
কত বছরের পুরনো, কিভাবে চলছে, তাদের ফ্যান বেস থেকে শুরু করে সব কিছু। তো সেদিক থেকে দেখতে গেলে নিক্কন নিশ্চয়ই এই জিনিসগুলো দেখেছে এবং তারা মনে করেছে যে না, ইস্টবেঙ্গল ক্লাব এখন ভালো জায়গায় আছে এবং সেখানে স্পন্সরশিপ করলে হয়তো তাদের মানে ওভারঅল যে কি বলবো রিচ বা সবার কাছে পৌঁছানোর একটা যে মাধ্যম হিসেবে তারা ইস্টবেঙ্গল ক্লাবকে বেছে নিয়েছে, সেটা তাদের পক্ষে যথোপযুক্ত হবে। ওয়্যারএজ ভারতীয় ফুটবলকে নিয়ে যখন আমরা চিন্তাভাবনা করি, সিমিলারলি যখন কোনো কর্পোরেট ভারতীয় ফুটবলের জন্যে পয়সা ঢালতে যাবে বা স্পন্সরশিপের জন্য এগিয়ে আসবে, তারাও ঠিক সেইভাবেই বিচার বিবেচনা করবে যে এখন ভারতীয় ফুটবল ফেডারেশনটা কার হাতে, কিভাবে চলছে, ভারতীয় ফুটবলের এখন সাম্প্রতিক কি ফর্ম, তাদের ফিফা র্যাঙ্কিং কি, এবং তারা যদি ভারতীয় ফুটবলের পেছনে পয়সাটা খরচা করে তার রিটার্ন কী হবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলে একটা কথা আছে, সেই রিটার্নটা কী পাবে তারা, সব কিছু ভেবেই কিন্তু একটা কর্পোরেট এই স্পন্সরশিপের জন্য এগিয়ে আসে। তো এখন ভারতীয় ফুটবলে যারা প্রশাসক হিসেবে বসে আছে, সেই দিক থেকে দেখতে গেলে কোনো কর্পোরেট যদি চিন্তাভাবনা করে তাহলে কিন্তু বিগ জিরো, সেখানে সেই পয়েন্টটাতে কিন্তু এআইএফএফ জিরো পাবে। ঠিক আছে, তারপর আসি ভারতীয় ফুটবলের পারফরমেন্স। হ্যাঁ, ভারতীয় ফুটবলের পারফরমেন্স 134 হয়ে গেছে, কিন্তু ইদানিং যদি আমরা দেখি লাস্ট 2-3 মাসের পারফরমেন্স, সেখানে কিন্তু ভারতীয় ফুটবলের পারফরমেন্স খুব একটা খারাপ না। বিশেষ করে কাফা নেশনস কাপে ভারত কিন্তু ভারতের থেকে আরও এগিয়ে থাকা ফিফা র্যাঙ্কিংয়ে দেশের সঙ্গে খেলেছে এবং তাদের হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে পারফরমেন্স একদম তলানিতে সেটা বলা যাবে না, সেখানে কিছু পয়েন্ট পেতে পারে। আর এআইএফএফের যে যদি আমরা ওভারঅল পারফরমেন্স দেখি, সেটা যে খুব একটা ভালো সেটা কেউই বলতে পারবে না। প্রফুল্ল প্যাটেলের সময় তাও কিছু একটা প্রফেশনালের ছোঁয়া আমরা দেখেছিলাম, কিছুটা প্রফেশনালিজম আমরা দেখেছিলাম, এবং তারা ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এবং বিশেষ করে এআইএফএফের যে ফান্ড, সেই ফান্ডটা রেজ করার ক্ষেত্রে তারা কিছু পদক্ষেপ নিয়েছিল, যেটা কিন্তু পজিটিভ পদক্ষেপ বলবো আমি। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু তারপরে ভারতীয় ফুটবলের যারা নিয়ামক মানে প্রশাসক হিসাবে এসছেন, তারা কিন্তু পাতে দেওয়ার যোগ্য না বাংলা ভাষায় বলতে গেলে, এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার মনে হয় একটা বিরাট বড় প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে কর্পোরেটদের কাছে, যে এখন যে প্রশাসক বসে আছে তাদের নেতৃত্বে ভারতীয় ফুটবলটা কতটা এগিয়ে যাবে সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে, এবং সবার মনে কিন্তু একটা ডাউট রয়েছে। তার জন্যে আমার মনে হয় একটা কারণ যে ভালো ভালো কর্পোরেট ভারতীয় ফুটবলের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। তো সেটাই বক্তব্য, একটা ক্লাব এই পরিস্থিতির মধ্যে স্পন্সর খুঁজে পাচ্ছে, কিন্তু একটা দেশ বা একটা দেশের যে ফেডারেশন তারা কিন্তু একটা স্পন্সর খুঁজে আনতে পারছে না। তো কোথাও তো একটা প্রবলেম আছেই, গলত তো রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলের যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে, অচলাবস্থা এখনো জারি আছে, এখনো কোনো দিশার আলো দেখতে পাইনি আমরা। আর হয়তো বেশি দিন ওয়েট করা ঠিক হবে না, জানি না। আগামী 7 থেকে 15 দিনের মধ্যে, 1-2 সপ্তাহের মধ্যে যদি আমরা কিছু ভালো খবর পেতে পারি, কিন্তু সেটাও আমার একটু ডাউট মনে হচ্ছে। কেন, আপনারা সকলেই জানেন যে গতকাল দিল্লিতে একটা বোম ব্লাস্ট হয়েছে, তাই সেটা নিয়ে কিন্তু সকলেই একটু ব্যস্ত থাকবেন। এখন এই ভারতীয় ফুটবলের প্রতি আগ্রহ প্রকাশ বা এটা নিয়ে ভাবার চিন্তাভাবনা মনে হয় কারোর ইচ্ছা থাকলেও হয়তো সেটা করতে পারবে না, তার জন্য হয়তো কিছুটা ডিলে হলেও হয়ে যেতে পারে। যতই ডিলে হোক, আমি মনে করি নভেম্বর মাসের মধ্যে যদি এর একটা পজিটিভ কোনো ওয়ে আউট না বেরিয়ে আসে, তাহলে কিন্তু এবারের মতো আইএসএল হওয়া খুব মুশকিলের ব্যাপার। এবং আইএসএল যদি এবার না হয়, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক, যেটা আমি এর আগেও উল্লেখ করেছি। তো ওভারঅল যদি আমি বলতে চাই, তাহলে এই অচলাবস্থা এখনও জারি রয়েছে।
এখনও ফুটবলটাকে অন্ধকারাচ্ছন্নই মনে হচ্ছে, ক্রমশ অন্ধকার দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। যতক্ষণ না সুপ্রিম কোর্ট তাদের সেকেন্ড ওপিনিয়ন কিছু একটা জানায়, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের অধীর আগ্রহে বসে থাকতে হবে এবং একমাত্র সুপ্রিম কোর্টই পারে এর কিছু একটা ভালো দিক বের করে আনতে বা এর এই যে প্রবলেমের মধ্যে পড়েছে এটার থেকে উদ্ধার করতে পারে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।